আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো রয়েছো। আজকের এপিসোডটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকে আমি সবচেয়ে বড় চ্যাপ্টার এবং যেখান থেকে প্রতিবারই প্রশ্ন আসে, যদি শর্ট সিলেবাসে এবার পরীক্ষা হয়, এক্সাক্টলি যদি শর্ট সিলেবাসে পরীক্ষা হয়, এখান থেকে তোমরা অবশ্যই ন্যূনতম ২ টি এমসিকিউ এবং রিটেন প্রশ্ন অবশ্যই পাবা। সো এরকম একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের আজকে আমি সম্পূর্ণ একেবারে ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ চ্যাপ্টারটির যে শর্টকাটগুলো আছে, সম্পূর্ণ শর্টকাটগুলো আজকে তোমাদের সামনে তুলে ধরবো। ইনশাআল্লাহ এই শর্টকাটগুলো তোমরা যদি মনে রাখতে পারো, মেজর এমসিকিউগুলো তুমি খুব কম সময়ে কিন্তু সমাধান করতে পারবে এবং তোমার ঢাকা ইউনিভার্সিটির যে চান্স, এই পথটা তোমাকে আরও সুগম করে দেবে। ওকে, তোমরা সবাই জানো যে আমি একটি ফেসবুক পেজ খুলেছি নতুন, যেখানে আমার সম্পূর্ণ শর্টকাট ভিডিওগুলো, ম্যাথের শর্টকাট ভিডিওগুলো সেখানে আপলোড করবো। অলরেডি আপলোড দেওয়া শুরু হয়ে গেছে। তোমরা যারা এখনও যুক্ত হওনি, ডেসক্রিপশনে সে পেজের লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি সেখানে অ্যাড হয়ে যাবে। ওকে, সো এখানে সব কিছু আপডেট জিনিসগুলো দেওয়া হবে, সব শর্টকাটগুলো দেওয়া হবে। ইনশাল্লাহ সেগুলো তোমাদের ভর্তি যুদ্ধ অনেক বেশি এগিয়ে রাখবে। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা শুরু করে দিই। তার আগে তোমাদের আমি বলি, এই চ্যাপ্টারটি যেহেতু অনেক বড় একটা চ্যাপ্টার, সো তোমরা বুঝে উঠতে পারো না আসলে কোন জিনিসগুলো পড়া দরকার, কোন জিনিসগুলো পরীক্ষায় বেশি আসে। এখন এটা বোঝার জন্য তোমাদের কী করা লাগবে, এক্স্যাক্টলি আমি যে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকের যে অ্যানালাইসিস শিটটা তৈরি করেছি, তোমাদের একটু দেখা, যারা কালেক্ট করেছো তারা অলরেডি কিন্তু বুঝে গিয়েছো যে কোন টপিকগুলো থেকে বারবার ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন করে থাকে। তোমরা ওই টপিকগুলো ভালো করে ক্লিয়ার করে রাখো, ইনশাআল্লাহ তোমরা কিন্তু ওই টপিকগুলো থেকে প্রশ্ন কমন পেতে চলেছো। যারা আমার অ্যানালাইসিসগুলো এখন দেখোনি, তাদের উদ্দেশ্যে আমি একটু দেখিয়ে দিই যে কোন টপিকগুলো থেকে ঢাকা ইউনিভার্সিটি বারবার কোশ্চেন করে। দেখো, আমার অ্যানালাইসিস শিটটা খুব সুন্দরভাবে গোছানো এবং বিগত 20 বছরের প্রশ্ন কিন্তু এখানে খুব সুন্দরভাবে টাইপ আকারে গোছানো আছে, যেটা কিন্তু তুমি অন্যখানে পাবা না। তুমি রেগুলার যখন প্রশ্ন ব্যাংক কিনবা, সেখানে কিন্তু প্রশ্নগুলো রেগুলারভাবে থাকে, এভাবে টাইপ করা থাকে না। তুমি ওইভাবে ওই ধরনের কোশ্চেন ব্যাংকগুলো সলভ করলে একটা জিনিস তোমার ল্যাকিংস থেকে যাবে। হ্যাঁ, তুমি রেগুলার সব প্রশ্নের সমাধান করবা, বাট কোন টপিকটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু বোঝার কোনো ওয়ে নেই। বাট এখানে সুন্দরভাবে এমনভাবে প্রশ্নগুলো সাজানো আছে, তুমি দেখলেই বুঝতে পারবে, ও আচ্ছা, এই টপিকটা থেকে এতবার প্রশ্ন এসেছে, এটা আমাকে ভালোভাবে করা লাগবে। ওকে, যেমন টাইপ 1 দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন 14-15 সেশনে এসেছে, যেটা আবার 5-6 সেশনে এসেছে। ওকে, এবং 13-14 সেশনে দেখো, এটা কিন্তু অনুপাত বহির্বিভক্ত অন্তর্বিভক্ত, এটা হচ্ছে টাইপ 1, এটা খুব ভালো প্রশ্ন আসে। ওকে, টাইপ 2 দেখো যে এত পার্টিকুলার একটি সরলরেখার উপর লম্ব এবং এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দেখো সেম প্রশ্ন দেখো বারবার আসতেছে কিন্তু। ওকে, তাহলে এই যে কতবার রিপিট হয়েছে, 11, 12, 7, 8, 2, 3, 9, 10, তাহলে সেম ধরনের, তাহলে একটা সরলরেখা এবং কি এই পার্টিকুলার একটা বিন্দুগামী, তাহলে এবার সেম প্রশ্ন কতবার এসেছে। তাহলে এখান থেকে তুমি যদি এই টপিক থেকে 2টি প্রশ্ন খুব ভালোভাবে করে রাখো, এই ধরনের হাজারো প্রশ্ন দিলে তুমি কিন্তু পারবে। বাট তুমি যদি রিগোরাস প্রসেসে পড়ে যাও, তাহলে কিন্তু তুমি বুঝবে না যে এই অঙ্কটা বা এই ম্যাথটা বা এই এমসিকিউটা এত ইম্পর্ট্যান্ট। ওকে, কারণ তুমি জেনারেলভাবে করে গিয়েছো, তুমি তো বোঝো না যে এই ম্যাথটা বা এই এমসিকিউটা এত বারবার আসে। ওকে, সেটা দেখার ওয়েটা হচ্ছে এটাই, অ্যানালাইসিস তোমাকে করা লাগবে ভাই। কারণ ভার্সিটি ভর্তি পরীক্ষায় কিন্তু তোমার দেখো হিউজ কম্পিটিশন, এখানে এত কম্পিটিশনের ভিতরেও যে একটু এক্সেপশনাল হবে, যে একটু ট্যাকটিক খাটায় পড়বে, যে একটু গোছানো ওয়েতে পড়বে, সেই কিন্তু তোমার থেকে এগিয়ে থাকবে। ওকে, এই জিনিসটা কিন্তু তোমাদের বোঝা লাগবে। তোমরা এখন অনেক ম্যাচিউর। দেখো, তুমি আর তোমার বন্ধুর থেকে তোমাকে অবশ্যই একটু হলেও আলাদা হতে হবে। সেটা কীভাবে হতে হবে সেটা তোমরা এখন বুঝে নাও। ওকে, আচ্ছা, এবার আসো টাইপ 3 ক্ষেত্রফল রিলেটেড প্রশ্নগুলো। ওগুলো অনেকবার এসেছে, টাইপ 3তে রেখেছি আমি ক্ষেত্রফল রিলেটেড প্রশ্ন। দ্যাট মিনস ক্ষেত্রফল রিলেটেড যত প্রশ্নগুলো আছে, তুমি টাইপ 3 করলে কিন্তু সমাধান একভাবেই পেয়ে গেলা, একসাথেই সব প্রশ্নগুলো তোমরা কিন্তু পেয়ে গেলা, যে ক্ষেত্রফল রিলেটেড 20 বছরে কী প্রশ্ন এসেছে সব একসাথে পেয়ে গেলা। ওকে, তারপর এসেছে লম্ব দূরত্ব রিলেটেড, যে 2টি সরলরেখার লম্ব দূরত্ব রিলেটেড প্রশ্ন, যতবার প্রশ্ন এসেছে সবগুলো এখানে কিন্তু দেওয়া আছে। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো যে কীভাবে তোমাদের পড়াশোনাটা করা উচিত। আসলে রেগুলার প্রসেসে না পড়ে এভাবে পড়লে তুমি নিজেও ফিল করতে পারবা যে তোমার সময় আসলে কোন প্রশ্নটা আসতে চলেছে। ওকে, দেখো এখানে আরও কিছু টাইপ রয়েছে, যেমন টাইপ 5-এ দেখো মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করা, 2টি সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করা, এবং সেম টাইপের প্রশ্ন। দেখো y=b হলে √3x - 1 + y = রেখাদের মধ্যবর্তী কোণ, এবার শুধু y এর জায়গায় x = a দিছে। ওকে, জাস্ট সেম ক্যাটাগরি রাখছে, এটা দেখো সেম রাখছে। ওকে, তাহলে এই ধরনের রিলেশনগুলো, এই ধরনের প্রশ্নের লিঙ্ক আপগুলো এভাবেই বের করা সম্ভব যদি তুমি অ্যানালাইসিস করে পড়ো। সো এসে দেখো 2টি পার্টিকুলার বিন্দু দেওয়া আছে, বিন্দুর সংযোগ সরলরেখাকে সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে বলেছে। ওকে, এবং তারপরের প্রশ্নটাই দেখো সেম প্রশ্ন, শুধু মানটা চেঞ্জ করে দিয়েছে, বিদ্যুতের সংযোগ রেখাংশ লম্ব দিকের সমীকরণ, একটা 4-5, একটা 2001 সেশন এসেছে। তাহলে এই যে এমসিকিউগুলো, এগুলো কিন্তু শর্টকাট সহ দিয়ে দিব। সো তোমরা আশা করি সেই অবধি এপিসোডটা দেখবে। ওকে, আচ্ছা, এবার আসো টাইপ 7-এ দেখো ওয়াই অক্ষের সমান্তরাল এবং এত রেখা দ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায় এরকম একটি সরলরেখা বের করতে বলেছে। আবার তারপরে প্রশ্নটা দেখো, শুধু ওয়াই অক্ষের জায়গায় কি দিয়েছে বলো, এক্স্যাক্টলি এক্স অক্ষের সমান্তরাল, সেম প্রশ্ন, এত এবং এত রেখা দ্বয়ের ছেদবিন্দু সরলরেখার সমীকরণ। এই যে লিঙ্ক আপ করে পড়লে হয় কি তোমার পরিশ্রমটা অনেক কমে যাবে রে ভাই। তাহলে দেখো তোমার পরিশ্রমটা এখানে
প্রত্যেকটা টপিক থেকে যদি তুমি একটা করে প্রশ্ন করো তুমি কিন্তু সরলরেখায় বস হয়ে গেলে। ওকে, তুমি বলতে পারবা যে এখন যে কোনো প্রশ্ন দাও আমার টপিকটা কমন পড়তে বাধ্য, কারণ আমি 20 বছরের কোশ্চেন কিন্তু গুছিয়ে পড়ে ফেলেছি। তাহলে এই ধরনের জিনিসগুলো তোমাকে বোঝা লাগবে। এরকম টপিক আরও আছে, তো আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পেরেছো। দেখো এখানে প্রথমে যে এমসিকিউটি আমি দিয়েছি, কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক 3,150 ডিগ্রি হলে ওই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত। ওকে, তাহলে এটা পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, এটা কার্তেশীয় স্থানাঙ্ক চেয়েছে ঢাকা ইউনিভার্সিটি 15-16 সেশন এসেছে। তো রেগুলার সব স্টুডেন্টরাই কী করবে, দেখো x = r cos θ, y = r sin θ, এই সূত্রগুলো অ্যাপ্লাই করে করবে, তাই না? এবং তারা মান পুট করবে। অনেকে দেখবে আবার এখানে ঝামেলা হয়ে যাবে, 150 ডিগ্রির মান বের করতে পারবো না, এটা আবার 90 ডিগ্রি কনভার্ট করবে। সো 1 মিনিটের বেশি লাগবেই। ওকে, সো 1 মিনিটের বেশি লাগবে, কারণ 2-3 মিনিট কি আবার ছেড়েই দিবে, পারবে না। সো এই জায়গায় আমি এখন একটা ট্রিক খাটাবো। দেখো ম্যাক্সিমাম এমসিকিউগুলো তোমার কোশ্চেন ব্যাংক ঘাটো, ম্যাক্সিমাম ট্রিক্স বা ম্যাক্সিমাম অপশনগুলো তারা এভাবেই রাখে যাতে সময় কম লাগে। সেটা কি দেখো, এইখানে দেখো এই 150 ডিগ্রিটাকে আমি কাজে লাগাবো। 150 ডিগ্রি মানে কোন চতুর্ভাগে বলো? এক্স্যাক্টলি এই দ্বিতীয় চতুর্ভাগে, তাই না? এখন দ্বিতীয় চতুর্ভাগে এক্স কি হয় বলো? দ্বিতীয় চতুর্ভাগে এক্স হয় কিন্তু নেগেটিভ, ওয়াই হয় কিন্তু পজিটিভ, তাই না? এক্স হয় নেগেটিভ, ওয়াই হয় পজিটিভ। তাহলে তুমি দেখো কোন অপশনটাতে এক্স নেগেটিভ, ওয়াই পজিটিভ আছে। এটা কি হবে? কখনোই হবে না। এটা কি হবে? কখনোই হবে না, কারণ এক্স দুইটাই পজিটিভ। এটা হওয়ার চান্সেস আছে এক্স নেগেটিভ, ওয়াই পজিটিভ। দেখো এটা কিন্তু দুইটাই নেগেটিভ, তাহলে সি নাম্বার হবে আনসার। দেখছো কোনো কিছু ম্যাথ না করে, কোনো কিছু না বের করে আমি কিন্তু বলে দিতে পারলাম সি নাম্বার হবে আনসার, জাস্ট সি ফর দ্য অ্যাঙ্গেল। ওকে, সো এই জিনিসগুলো তোমাদের কিন্তু বোঝা লাগবে। এভাবে শর্টকাটগুলো অ্যাপ্লাই করলে ইনশাআল্লাহ তোমরা কিন্তু পরীক্ষায় অনেক অনেক সময় কিন্তু সঞ্চয় করে এই সময়টা অন্যখানে কাজে লাগাতে পারবে। পরের এমসিকিউটা দেখো, যেটা ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল, এবং এটা দেখো কি বলেছে, =2, 5, b = 5, 9 এবং d = 6 এর বিন্দুগুলো ABCD রম্বসের 3টি শীর্ষবিন্দু হলে সি এর স্থানাঙ্ক কত, তাই না? এটা কিন্তু রিটেনে আসার মতো একটা প্রশ্ন। আমরা রিটেনে কীভাবে করতাম, এই দুইটা কর্ণের মধ্যবিন্দু বের করতাম, তারপরে এই কর্ণের মধ্যবিন্দু সেটাই হতো, তারপর আমরা এটা বের করতাম এই বিন্দুটা, তাই না? সো আমরা সেভাবে যাবো না, আমরা এখানে যাবো কম কম বেশি বেশি থিওরি দিয়ে। কম কম বেশি বেশি থিওরি কেন? কারণ রম্বসের যেহেতু বিপরীত বাহুগুলো পরস্পর সমান, সো আমরা এই কম কম বেশি বেশি থিওরিগুলো ইউজ করতে পারবো। সেটা হচ্ছে দেখো এখানে এক্স এর মান কত? 2 না, এখানে এক্স এর মান কত? 5। তাহলে 2 থেকে 5 ডিস্টেন্সটা কত? এক্স্যাক্টলি 3, তাই না? তাহলে 6 থেকে এই এক্স এর ডিস্টেন্সটা হবে, যেহেতু বাহুগুলো সমান, এখানেও ডিস্টেন্সটা হতে হবে 3। তাহলে 6 থেকে 3 যোগ করে দাও, তাহলে এটা হবে 9। ওকে, তারপরে এখানে 5 থেকে এই ওয়াই এর ডিস্টেন্সটা কত? 5 থেকে 9, তাই না? 4। সো এখানেও 8 থেকে এই ওয়াই এর ডিস্টেন্সটাও হবে 4। তাহলে এটার সাথে 4 যোগ দিলে কত হবে? 12। ওকে, তাহলে অ্যান্সারটা কত যাচ্ছে? 9, 12। এটাই হচ্ছে কম কম বেশি বেশি থিওরি। ওকে, সো তোমরা এই থিওরি দিয়ে এই ধরনের এমসিকিউগুলো কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবে। তো চলো পরের এমসিকিউটা যাই। পরের এমসিকিউটা দেখো ক্ষেত্রফল রিলেটেড। ক্ষেত্রফল রিলেটেড, এটা ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল। দেখো যদি 5 - 1 এবং 4 7 7 - 4 একটা ত্রিভুজের শীর্ষবিন্দু হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? ওকে, সো এটা হচ্ছে, এটা তোমরা রেগুলার ওয়েতে করতে পারো, বাট একটু সময় লাগবে। ওকে, আর যদি তোমরা এই থিওরিটা ওয়ে করো, এটাকে বলা হচ্ছে টিসমিস থিওরি, তাই না? কারণ কি এখানে টিসমিস করা হয়, একটা একটা পয়েন্টকে তোমরা আউট করে দিবা। কীভাবে? দেখো এখানে সবচেয়ে বড় কোনটা? 7 - 4। আমি সবচেয়ে বড় যে বিন্দুটা আছে সেটাকে আউট করতাম বেশি করে। তো 7 - 4কে আমি 0 করে দেবো। কীভাবে 0 করে দেবো? 7 থেকে কত বাদ গেলে 0 হবে? 7 মাইনাস করলে 0 হয়ে যাবে, তাই না? আর 4কে +4 করলে কী হয়ে যাবে? এখানে 0 হয়ে যাবে। সো এই প্রসেসে বাকি বিন্দুগুলো তো আমি অ্যাড করবো। এখানে কী করেছিলাম? -7, তাহলে এখানে -7 করলো। এখানে -7 করলে কত হবে? -3। আর এখানে +4 করলে কত হবে? এলিফ। ওকে, আর এখানে তাহলে কী হবে? -7 করা লাগবে, তাহলে -7 করে -12, আর এখানে +4 করা লাগবে 5। এই যে দুইটি বিন্দু পাইলাম, এখন এই দুইটা বিন্দু জাস্ট খালি বের করবো। তাহলে কীভাবে করবো? হাফ -12 5 -3 এলিফ। তাহলে এখানে খুব সহজেই কিন্তু আমরা বের করতে পারবো। বের করলে দেখবে তোমরা অ্যান্সার আসবে কত বলো? এক্স্যাক্টলি অ্যান্সার আসবে 46.5। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারতেছো। এইভাবে তোমরা যদি করতে পারো তাহলে খুব সহজেই কিন্তু তোমার কম সময়ে কিন্তু এমসিকিউগুলো হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো ঢাকা ইউনিভার্সিটিতে একটা এমসিকিউ 13-14 সেশন এসেছে, এবং এটা 16-17 শেষ হয়েছিল, সেম ক্যাটাগরির। বলেছে x + y = 3, y - x = 1 সরলরেখা দ্বয়ের ছেদবিন্দু x অক্ষের সমান্তরালে সরলরেখার সমীকরণ বের করো। এবার জাস্ট x অক্ষের সমান্তরাল এখানে বলেছে, এখানে জাস্ট ক্লিক কি বলেছে বলো? y অক্ষের সমান্তরাল। সো এই এমসিকিউটি তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সার করে জানাবে A B C D কোনটা অ্যান্সার, আর এটা আমি করিয়ে দিব। ওকে, সো দেখো এখানে কীভাবে আমি করবো, যে অক্ষের সমান্তরালে বলবে, তুমি এভাবে যদি রেগুলার প্রসেসে ম্যাথটা করতে চাও তাহলে কিন্তু অনেক লেন্থি হবে, কিন্তু আমি তোমাকে এখানে শর্টকাট একটা ওই শেখাবো। দেখো যে অক্ষের সমান্তরাল বলবে আমরা সেই চলকটিকে বাদ দিয়ে দিব। সেই চলকটিকে বাদ দেওয়ার উপায় কি? অপনয়ন পদ্ধতি, তাই না? আমরা অপনয়ন পদ্ধতি ইউজ করে এখানে বের করে দেবো। তাহলে এখানে কি বলা হচ্ছে? x + y = 3, তাই না? x + y = আমরা লিখে দেবো, একটু গুছিয়ে লিখি, y + x যেহেতু আছে, y + x = 3 লিখি, যেহেতু এখানে ওয়াইটা সামনে আছে, y - x = 1। তাহলে দেখো মাইনাস মাইনাস, আমরা যেহেতু বলেছি x অক্ষের সমান্তরাল, মেনটি আবার প্রশ্নটা বুঝে যে দুইটি সরলরেখার ছেদবিন্দু, মানে এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এই দুইটি সরলরেখার ছেদবিন্দু দিয়ে যাবে, আর
আর এটা যদি এক্সিস হয় এবং এই যে এক্স অক্ষের সমান্তরাল হবে, দেখছো এই পয়েন্ট দিয়ে যে সরলরেখাটি যাবে সেই সরলরেখার সমীকরণটা এখানে বের করতে বলেছে। অনেক ভাস্ট কিন্তু অঙ্কটা। তাহলে দেখো এটা কীভাবে তুমি 2 লাইনেই শর্টকাটে করে ফেলতে পারবে। তাহলে আমি কি বললাম বারবার, যে অক্ষের সমান্তরাল বলবে তাকে আমরা আউট করে দিব। যেহেতু এখানে এক্স অক্ষের সমান্তরাল বলেছে তাহলে এক্স অক্ষটাকে বাদ দিয়ে দিব। তাহলে এখানে খুব সুন্দর করে প্লাস মাইনাস দেওয়া আছে, তাহলে এটা বাদ চলে যাবে। ওকে, তাহলে ওয়াই 2y আর এখানে 3 আর 4 যোগ করে দিলাম, তাহলে y এর মান হচ্ছে 2। তাহলে এটাই হবে কিন্তু আনসার। তাহলে আনসার কি এ নাম্বার। ঠিক এটাও সেম প্রসেসে করবা। এখানে কি বলেছে, ওয়াই অক্ষের সমান্তরাল, তোমরা ওয়াইটাকে বাদ দিয়ে দিবা। ওয়াইটা যদি বাদ না যায় মাল্টিপ্লাই করবা, গুণ করে অপোনেন্ট, জেনারেলি অপোনেন্ট পদ্ধতিতে করবা, করে দেখবা যে আনসার একটা চলে এসেছে। তোমরা ঝটপট এটা কিন্তু কমেন্ট সেকশন করে কমেন্টে জানাবে যে এটা আনসার কী হবে। ওকে, এবারে যে এমসিকিউটি দেখো সলভ করাবো, ঢাকা ইউনিভার্সিটি 11, 12, 9, 10, 7, 8, 3, 4, 2, 3 কতগুলা সেশনে এসেছে রে ভাই। তোমাদের এই যে এইসব প্রশ্নে যে দেখো সেম ক্যাটাগরির প্রশ্ন, একটা প্রশ্ন কতবার দিয়েছে, কেন পৃথিবীতে আর কি মান ছিল না? সেম মান সেম প্রশ্নটার কেন দিল? তারা নিশ্চয়ই তারা কোশ্চেন ব্যাংক ফলো করে, নিশ্চয়ই তারা আগের কোশ্চেন ব্যাংকগুলো ফলো করে। তাহলে তোমরা এই স্টাইলে পড়ার জন্য কী করা লাগবে, এক্স্যাক্টলি অ্যানালাইসিস করে পড়া লাগবে। ওকে, তো এখনও যারা তোমরা ঘরের ভিতরে আছো অ্যানালাইসিস শিটগুলোর মাহাত্ম্য বুঝুনি, আশা করি পরীক্ষা দেওয়ার পরে তোমরা বুঝবে। যেসব ফ্রেন্ডগুলো তোমাদের বলবে যে প্রশ্নগুলো ছিল, কথায় ছিল, কোশ্চেন ব্যাংকে ছিল, সেম প্রশ্ন এসেছে, তোমরা তখন বের হয়ে বুঝবা যে আসলে কোশ্চেন ব্যাংকই একমাত্র হাতিয়ার হতে পারে ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে। ওকে, তোমরা পরীক্ষা দেওয়ার পরই সেটা বুঝতে পারবে। আচ্ছা দেখো, এত এর রেখার উপর লম্ব, এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ, তাহলে এগুলোর আনসার আমরা কীভাবে করবো দেখো। এটাও একটা শর্টকাট আছে, অত কে ধরে নিয়ে করতে হয় বা অনেকে আরও ভাস্ট করে, কিন্তু অত কিছু দরকার নেই। আমরা জানি যে লম্ব রেখার সমীকরণ ধ্রুবক চেঞ্জ হয় এবং সাইনও চেঞ্জ হয়ে যায়। ওকে, তাহলে আমরা সেটা চেঞ্জ করবো এই জায়গায় দেখো। তাহলে এখানে হবে 3x + 2y, কে এটা কিচ্ছু ধরা দরকার নাই, ইকুয়াল ধরবা। ইকুয়াল ধরার পরে এই যে বিন্দুটা, এই বিন্দু দ্বারা এখানে এটাকে সিদ্ধ করে দিবা, জাস্ট সিদ্ধ করে দিবা। ওকে, তাহলে 1 দিলে কত হবে 3 আর -1 দিলে হবে -2, তাহলে কত হচ্ছে 3x + 2y = 1। তাহলে অ্যান্সার কত হচ্ছে এ নাম্বার। ওকে, কোনো কে এতে কিচ্ছু ধরার দরকার নেই, জাস্ট এখানে শুধু এভাবে বসিয়ে দেবা। ওকে, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে, অ্যান্সার হচ্ছে এ নাম্বার। আশা করি তোমরা জিনিসগুলো বুঝতেছো। চলো আরও কিছু আমরা শর্টকাট দেখে আসি। আচ্ছা দেখো, এবার যে আমি প্রশ্নটা সমাধান করাবো সেটা 2001 সেশনে এসেছে এবং একটা সেশনে এসেছিলো, সেম প্রশ্ন। ওকে, শুধু মানটা চেঞ্জ। একটু আগে আমি তোমাদের দেখিয়ে এলাম। তো এখানে -7, -5, 7 ও -3, 1 বিন্দুদের সংযোগকারী রেখাংশের লম্ব দ্বিখণ্ডকের রেখার সমীকরণ চেয়েছে। তো দুইটি পার্টিকুলার এখানে বিন্দু দিয়ে দিয়েছে, এই দুইটি বিন্দু সংযোগকারী সরলরেখার লম্ব দ্বিখণ্ডক, এই যে সরলরেখাটি চেয়েছে। সো এই দুইটা বিন্দু দিয়ে সরলরেখা বের করতে হয়, তারপর অনেক কিছু ঝামেলা আছে, অনেক লেন্দি একটা প্রসেস। সো এটা রিটেনের জন্য তোমরা এই ম্যাথটা করে রাখতে পারো। আমি বারবার বলতেছি রিটেনের ক্ষেত্রে কিন্তু আসতে পারে। ওকে, সো এই জিনিসটা তোমরা কিন্তু করে রাখতে পারো। তাহলে আমরা এটা এমসিকিউ কীভাবে শর্টকাট করবো দেখো। এই পয়েন্টটাকে তুমি ধরবা এ, এটাকে ধরবা বি, এটাকে ধরবা সি, এটাকে ধরবা ডি। ধরার পরে তুমি কি করবা দেখো, ধরার পরে এই যে একটা সূত্র দিয়েছি আমি, এই সূত্রে তুমি মানটা পুট করে দিবা। ওকে, তাহলে এক্স এর মান হচ্ছে -5, বি এর মান হচ্ছে, সি এর মান কত, সি এর মান হচ্ছে -3 + ওয়াই, বি এর মান হচ্ছে 7, ডি এর মান হচ্ছে -1। ওকে, তাহলে গেল হাফ দিয়ে এই বি এর মান বসাই দিবা। তাহলে সূত্রটা কি, এক্স a - c + 2y b - d হাফ a² + b² - c² + d²। এই সূত্র যদি তুমি মুখস্থ রাখো, খুবই ইজি মেমোরাইজ করা, কারণ একটা রেগুলার প্যাটার্ন এই সূত্রটা আছে, তাহলে তুমি কিন্তু অনায়াসে এই সমাধানটা করতে পারবা। ওকে, সমাধান করে দেখবা যে আনসার আসবে কোনটা, বলো আনসার আসবে এই নাম্বার। এটা আমি সমাধান করেছি, এখানে টাইম নষ্ট করলাম না, কারণ আরও সামনে অনেকগুলো করতে হবে। ওকে, সো তোমরা দেখো এখানে, তাহলে অবশ্যই তোমরা এটা করবা, এটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবা যদি আমি আনসারটা বলে দিলাম। ওকে, তোমরা এটা করবা। তাহলে আমি সূত্রটা বলে দিলাম, এই সূত্র মতো কিন্তু তোমরা এই এমসিকিউটা কিন্তু সমাধান করতে পারবে। তো চলো সময় নষ্ট করে আমাদের আর অনেকগুলো এমসিকিউ সমাধান করা লাগবে। y = b √3x - y + 1 = 0 রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের মান কত। দেখো এরকম এই তিনটা অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ, দেখো অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের তিনটা এমসিকিউ পার্ট রয়েছে, এসেছে ঢাকা ইউনিভার্সিটি অলরেডি 18, 19, 16, 17, 8, 9 সেশনে। দেখো তাহলে এটা কীভাবে সমাধান করা যায় আসলে দেখো। জেনারেলি অন্তর্ভুক্ত কোণ যখন আমরা বের করি এই সূত্রটা ইউজ করি, দুইটি সরলরেখার মধ্যবর্তী যখন আমরা এভাবে কোণ অ্যাঙ্গেল বের করি তখন আমরা কিন্তু এই সূত্রটা ইউজ করি, থিটা = tan ইনভার্স m1 - m2 m1 + m2, যেখানে m1 হচ্ছে প্রথম সরলরেখা ঢাল, m2 হচ্ছে দ্বিতীয় সরলরেখা ঢাল। বাট এখানে যদিও রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ চেয়েছে সূক্ষ্মকোণ, সো সিম্পলি এই সূত্রটা সবার মাথায় চলে আসবে। বাট তোমার একটু খেয়াল রাখা লাগবে, এই যে তোমার এখানে সরলরেখা দুইটি দিয়েছে, একটি কিন্তু দিয়েছে এক্স অক্ষের সমান্তরাল y = b, সেটা যদি আমরা অঙ্কন করেই ফেলি, এই যে অঙ্কন করে ফেললাম y = b, সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে লাগবে। এক্স অক্ষ বা y অক্ষের সমান্তরালে যদি কোনো সরলরেখা দেয় তাহলে এটা কিন্তু মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করা ইজিয়ার। দেখো এখানে যদি তুমি y = mx + c আকারে সাজাও, তাহলে y = √3x + 1। ওকে, তাহলে এই যে চলে আসলো, আমরা জানি y = mx + c, y = mx + c, এক্সের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে ঢালের মান, তাহলে এই যে √3, তাই না, √3 মান আমরা
ঢালের মান পেয়ে গেলাম। √3 মান মানে কত 60 ডিগ্রি। তাহলে তোমরা যদি এখানে এই যে +1 এটা কিন্তু সি মানে কি ওয়াই অক্ষের ছেদাংশ, তাহলে ওয়াই অক্ষের ছেদাংশ এখানে পজিটিভ, তাহলে রেখাটা যাবে এইভাবে চলে গেল। ওকে, তাহলে তোমরা এখানে দেখো, আমরা যদি এখানে দেখি যে এর ঢালটা কত দেখো তো, এর ঢালটা হচ্ছে কিন্তু 60 ডিগ্রি। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, আমরা এখানে দেখলাম √3। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি হবে বলো? এক্স্যাক্টলি এটা হবে কিন্তু 60 ডিগ্রি, কারণ তারা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে কত অ্যান্সার হবে বলো? 60 ডিগ্রি। তাহলে এখানে কিন্তু এটা আমরা ইউজ করলাম না, এটা ইউজ না করলে সেন্স দিয়ে কিন্তু আমরা গ্রাফ দিয়ে কিন্তু এই এমসিকিউটা সমাধান করে ফেললাম। ওকে, সো এই এমসিকিউটা কিন্তু সেম প্রসেসই কিন্তু সমাধান করা যাবে। গ্রাফে যদি তুমি অঙ্কন করো x = a, এই যেটা অঙ্কন করে ফেললাম x = a, এটা হচ্ছে x = a, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, তাই না? এবং এটা সেম ক্যাটাগরি y = mx + c আকারে সাজাও, তাহলে y = √3x + 1, তাহলে গ্রাফটা হবে কীরকম? গ্রাফটা হবে এই যে এরকম। ওকে, তাহলে রেখা দ্বয়ের কী চেয়েছে? রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ। তাহলে রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা। তাহলে আমরা যেহেতু এবার এটা বের করতে বলেছে, তাহলে আমরা এইটা পাবো, তাই না? এই কোণটা হচ্ছে কত? 60 ডিগ্রি। এখন এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এটা হচ্ছে ঢালের মানটা 60 ডিগ্রি পেলাম, আমার তো লাগবে এইটা। তাহলে এইটা কিন্তু দেখো, এটা কিন্তু লম্ব, এটা যদি লম্ব হয় তাহলে এটা কত হবে বলো? এটা হবে 90 ডিগ্রি। আর আমাদের ঢাল কত বের হলো? 60 ডিগ্রি, কারণ √3 মানে 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 হয়, এটা যদি 90 হয়, এই যে সরল রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ, এটা হবে কত? 30 ডিগ্রি। তাহলে কোণে কিন্তু সূত্র ইউজ করা লাগলো না, এটা কিন্তু সেন্স দিয়ে কিন্তু গ্রাফ দিয়ে কিন্তু আমরা আনসারটা বের করতে ফেললাম। তাহলে এখানে দেখো আনসার হবে 30 ডিগ্রি। ওকে, তাহলে আশা করি তোমরা এই ধরনের অ্যান্সারগুলো পারবে। সেম কোশ্চেন না, দেখো তো একটা মিল পাচ্ছ না? একটা 18-19, একটা 16-17। তাহলে 16-17 কোশ্চেন প্যাটার্নটা 18-19 এসেছে। তোমার যদি কোশ্চেন ব্যাংক সলভ করার অভিজ্ঞতা না থাকে, তুমি কিন্তু এই ধরনের প্রশ্ন সহজেই পারবে না, কারণ তুমি বিগত বছরের প্রশ্ন লিঙ্ক আপ করে পড়ো নাই। ওকে, তো এইভাবে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেকটি চ্যাপ্টারের, প্রত্যেকটি অধ্যায়ের, প্রত্যেকটি বিষয়ে তুমি এইভাবে লিঙ্ক আপ খুঁজে পাবা। ওকে, যারা আমার অ্যানালাইসিসগুলো নিয়েছো তারা কিন্তু আশা করি তোমরা বুঝে ফেলেছো যে কীভাবে লিঙ্ক আপ করে পড়াশোনাটা করা লাগে। আসলে দেখো, এখানে দেখো এই জাতীয় প্রশ্ন, এখানে কিন্তু এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের সমান্তরাল কিছু নেই এখানে, কিন্তু তাহলে তোমাকে মাস্ট বি এই সূত্রটা অ্যাপ্লাই করা লাগবে। ওকে, এই সূত্রটা অ্যাপ্লাই করে দেখো, এমনভাবে তোমরা এখানে কোন বের করার অনেক টেনশনে থাকো, কিন্তু অপশনগুলো তারা কিন্তু ওভাবেই রেখেছে, মানে জেনারেলি কাটাকাটি করে যে মানটা থাকবে সেটাই ওরা অপশনগুলোতে রেখেছে। তো এটা তোমরা কমেন্ট সেকশন করে জানাবে যে এটার আনসার কী হবে। ওকে, সো আশা করি তোমরা জিনিসগুলো বুঝতেছো যে কীভাবে লিঙ্ক আপ করে খুব সহজেই শর্টকাট ওয়ে টেকনিক করে এই সরলরেখার সমাধানগুলো করা যায়। এবং সরলরেখার ক্ষেত্রে অপশন টেস্ট মনে রাখবে, অপশন দেখেও কিন্তু অনেক সময় এমসিকিউগুলো সলভ করা যায়, কারণ যদি সরলরেখা রিলেটেড ওই সিদ্ধ করে কিন্তু এমসিকিউগুলো হয়। তো আশা করি তোমরা জিনিসগুলো বুঝতেছো। সো বেশি দেরি না করে অবশ্যই তোমরা অ্যানালিসিসগুলো কালেক্ট করে নাও, কালেক্ট করে নিয়ে গোছানো একটা প্রিপারেশন না শুরু করো ভাই, তাহলেই কিন্তু চান্সটা তোমার নিশ্চিত হয়ে যাবে। ওকে, কারণ গোছানো প্রিপারেশন নিলেই একমাত্র কিন্তু ভর্তি যুদ্ধে তুমি টিকে থাকতে পারবে। সিম্পলি একটা ভাবো, তোমাকে পরীক্ষার দিনে কিন্তু 4 বিষয়, দ্যাট মিনস 4 × 8, 8টা সাবজেক্ট, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব মিলে, তাহলে একটা সাবজেক্টের সব জিনিস তোমাকে কিন্তু মাথায় নিয়ে যেতে হবে। সেটা কি পসিবল? আদৌ পসিবল না ভাই। তাহলে তোমাকে একটা কী করতে হবে? একটা প্ল্যান করা লাগবে, একটা গোছানো প্রিপারেশন নেওয়া লাগবে, তাই না? সেই প্ল্যানটাই হতে পারে কিন্তু আমার অ্যানালাইসিস শিটগুলো। সেই প্ল্যান মোতাবেক সেই গোছানো প্রিপারেশন, স্পেসিফিক কিছু নির্দিষ্ট টপিক তুমি যদি পড়ে যাও, ইনশাল্লাহ সেই গণ্ডির ভিতরে প্রশ্ন আসলে কিন্তু তুমি পারবে। সো এটাই কিন্তু জিনিসটা আসলে বোঝা লাগবে তোমাদের। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আশা করি তোমাদের এর পরবর্তীতে কোন ভিডিওগুলো দরকার প্রত্যেকেই কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু আমি আগ্রহ সহিত আরও তোমাদের জন্য জোস আর কন্টেন্ট বানানোর ট্রাই করব।